নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার রাজীব পাসার। আজকের আমি আপনাদের সামনে কৃষ্ণমূর্তি পদ্ধতিতে কিভাবে দশা, অন্তর্দশা এবং প্রত্যন্তর্দশা বিচার করা হয় এবং ফলাফল সঠিকভাবে কিভাবে নির্ণয় করা হয় যে এই দশায় এই সময় এই ফলটা ঘটতে পারে বা এইটা হতে পারে, এইটা আমরা কিভাবে বিচার করব সেটা একটা পদ্ধতি আপনাদের দেখাচ্ছি। যে দশা বিচার হয় সাধারণত দেখবেন কোনো ছকে চন্দ্র যে নক্ষত্রে থাকে, চন্দ্র যদি আপনার ছকে 20 নম্বর নক্ষত্রে থাকে তাহলে প্রথমে কিন্তু শুক্রের দশা দিয়ে শুরু হয়, শুক্রের দশা দিয়ে শুরু হয় এবং এই শুক্রের দশা থাকে আছে 20 বছর। বিংশতির মাথায় শুক্রের দশার যে রেঞ্জটা সেটা হচ্ছে 20 বছর। এখন এই 20 বছরটা তো অনেক, এবং এই 20 বছরের ভিতরে জীবনের বহু কিছু ঘটতে পারে। এখন অন্তর্দশার ভিতরে কিন্তু সেটা প্রকাশ পায় যে সেটা 20 বছরের ভিতরে প্রথম দিকে, লাস্টের দিকে, বা এখানে 20 বছরের ভিতরে এখান থেকে 10 বছরের ভিতরে, না 2 বছরের ভিতরে, বা 1 বছরের ভিতরে, সেটা কিন্তু শুক্রের অন্তর্দশা নির্দেশ করবে। শুক্রের অন্তর্দশা সেটা কিন্তু নির্দেশ করবে। এবং শুক্রের অন্তর্দশা দেখা যাচ্ছে 2 বছর, শুক্রের অন্তর্দশা দেখা যাচ্ছে 2 বছর। তাহলে 2 বছরের ভিতরেও তো কোন সময়টা ঘটনা ঘটবে সেটা কিন্তু প্রত্যন্তর দশা। এবং যখন মাসের ভিতরে আছে 3 মাস বা 2 মাস, 4 মাস, তখন সূক্ষ্ম দশায় নির্দেশ করবে সে জাস্ট কোন দিনে হতে পারে, কোন সপ্তাহের ভিতরে হতে পারে, টোটালি একটা সপ্তাহ নির্দেশ করা যায়। আর পরবর্তীতে প্রাণ দশায় আমাদের একেবারে ডেট নির্দেশ করা হয়। তো যাই হোক, বিষয় হচ্ছে দশা কিভাবে বিচার করব। তা দশা, যে কোনো গ্রহের দশা যখন আমরা বিচার করব তখন দেখতে হবে যে দশাপতি গ্রহটা লগ্নের কোথায় বসে আছে এবং এই দশাপতি গ্রহ কার নক্ষত্রে আছে। প্রথমে দেখতে হবে এক, দশাপতি গ্রহ কি, গ্রহ কি নয়, দশাপতি গ্রহ কোনটি। রবি থেকে আরম্ভ করে যে 9টা গ্রহ আছে সেই দশাপতি গ্রহটা কোনটা। তারপর আছে দশাপতি গ্রহ কার নক্ষত্রে আছে, তার অবস্থান দেখতে হবে। 3 আছে দশাপতি গ্রহের নক্ষত্রে কি আছে। দশাপতি গ্রহের নক্ষত্রে কে আছে, যদি মনে করেন দশাপতি বৃহস্পতি হয়, অন্য একটা গ্রহ মঙ্গল আছে বৃহস্পতির নক্ষত্রে আছে, তাহলে দশাপতি গ্রহের নক্ষত্রে কি আছে সেটা দেখতে হবে। 4, দশাপতি যে গ্রহটা, দশাপতি যার নক্ষত্রে আছে অন্য কোন গ্রহ একই নক্ষত্রে আছে কি না, এটা কিন্তু দেখতে হবে যে দশাপতি গ্রহ যার নক্ষত্রে আছে অন্য একটা গ্রহ তার নক্ষত্রে আছে কিনা। যেমন দশাপতি গ্রহ বৃহস্পতি, সে আছে মঙ্গলের নক্ষত্রে, এখানে শনি আছেও মঙ্গলের নক্ষত্রে, অর্থাৎ দুইজন একই নক্ষত্রে থাকায় তাকে নিতে হবে, দেখতে হবে সে কোন অবস্থানে আছে, কোন স্থানের অধিপতি। তাহলে দশাপতি গ্রহ
মনে করেন যে শুক্রের দশা, বৃহস্পতির অন্তর্দশা এবং বুধের প্রত্যন্তর দশা আর চন্দ্রের শুক্র দশা। এখন একজনের বিবাহ নির্ণয় করতেছি যে এই টাইমের ভিতরে বা এই দশা অন্তর্দশা প্রত্যন্ত দশায় এর ভিতরে বিবাহটা হবে কি না সেটা আমাদেরকে নির্দেশ করতে হবে। এখন বিবাহ একজন ব্যক্তি একাধিক করতে পারে। যে ঘটনাগুলো একবার ঘটে জীবনে, যখন মৃত্যু একবারই হবে, সেক্ষেত্রে কিন্তু এই দশাপতিকে গুরুত্ব দিতে হবে বেশি। আর যে ক্ষেত্রে যে ঘটনা একাধিকবার হতে পারে, যেমন একজন ব্যক্তি বিদেশে গেছে, সে একাধিকবার বিদেশে যেতে পারে, সন্তান একটা হয়েছে একাধিক হতে পারে, বিবাহ একাধিক হতে পারে, এই সমস্ত ঘটনার ক্ষেত্রে সবসময় অন্তর্দশাকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে বেশি। তা আমি প্রথমে দেখা যাচ্ছে যে বিবাহর ক্ষেত্রে আমরা জানি 2, 7, 11 এটা সিগনিফিকেটর হতে হবে। তা দশায় এখানে দেখা যাচ্ছে 7 আছে, 5 আছে, 3 আছে, 8 আছে, 12 আছে, এরকম একাধিক আছে। তাহলে 7 যখন আছে তাহলে বিবাহের একটা নমুনা পাওয়া যায়। অর্থাৎ আমি বলছি যে এখানে অন্তর্দশাকে বেশি গুরুত্ব দিতে হবে, যেহেতু বিবাহের ক্ষেত্রে দশাকে নিউট্রাল হলে হবে, কিংবা ওখানে একটা সিগনিফিকেটর হলেই হচ্ছে। 7 হলেই আমি বললাম যে হ্যাঁ শুক্রের দশায় বিয়ের একটা কানেকশান, কিংবা 2, 11 হলেই একটা সিদ্ধান্ত দেওয়া যায় যে যেহেতু এটা বিবাহের একটা সাপোর্টিং ভাব, সেক্ষেত্রেও কিন্তু বিবাহ হতে পারে। কিন্তু এই অন্তর্দশা বৃহস্পতিকে অবশ্যই 7কে সিগনিফিকেটর অবশ্যই করা লাগবে। এই বৃহস্পতি অবশ্যই 2, 7, 11 থেকে 7 অবশ্যই সিগনিফিকেটর হবে, তাহলে কিন্তু এই অন্তর্দশায় আমাদের বিবাহ হবে। আর প্রত্যন্তর দশায় 2, 11 হলে হবে, চন্দ্রের ক্ষেত্রে 7, 2 এরকম হলেই হচ্ছে। কিন্তু অন্তর্দশাকে অবশ্যই 7, 2, 7, 11 সিগনিফিকেটর অবশ্যই হতে হবে, তা না হলে কিন্তু আমাদের বিবাহ হবে না। তা বিষয়টা হচ্ছে যে আমাদের যখন বৃহস্পতির এই দশার বা অন্তর্দশার যখন আমরা সিগনিফিকেটর নির্ণয় করব, তখন মনে করেন এই বৃহস্পতিকে প্রথমে নিতে হবে। বৃহস্পতি মনে করেন মঙ্গলের নক্ষত্রে আছে এই, এবং বুধের ছাপে আছে। এটা হচ্ছে নক্ষত্র, এটা হচ্ছে ছাপ। তাহলে এই বৃহস্পতির অন্তর্দশা আমাদের বিবাহটা হবে কিনা সেটা বৃহস্পতির সিগনিফিকেটর আমাদের বলবে বিবাহটা হবে কিনা। তাহলে বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রের মাধ্যমে যদি 2, 7, 11 নির্দেশ করে, তাহলে কিন্তু বৃহস্পতির অন্তর্দশায় বিবাহ হচ্ছে। কিন্তু এই সিগনিফিকেটরটা আমাদের কয়েকটা ধাপে নির্ণয় করতে হবে। সেটা হচ্ছে যেমন বৃহস্পতি মঙ্গলের ক্ষেত্রে আছে, মঙ্গলের নক্ষত্রে আছে, ঠিক অন্য একটা গ্রহ যদি মঙ্গলের নক্ষত্রে থাকে তাকেও নিতে হবে। যেমন এখানে মনে করেন চন্দ্র আছে মঙ্গলের নক্ষত্রে, তাহলে বৃহস্পতিকে যেমন আমরা সিগনিফিকেটর নির্ণয় করছি, চন্দ্রকেও নিতে হবে যে চন্দ্র কোন স্থানে আছে, কোন স্থানের অধিপতি। এখানে চন্দ্র মঙ্গলের নক্ষত্রে থাকায়, একই নক্ষত্রে এই 2টা গ্রহ থাকায় আমরা বৃহস্পতির সিগনিফিকেটর নির্ণয় করার ক্ষেত্রে কিন্তু একে নিচ্ছি। ঠিক একইভাবে অন্য একটা গ্রহ যেমন রাহু বৃহস্পতির নক্ষত্রে আছে, তাহলে এখানে আমরা রাহুকেও নিচ্ছি। চন্দ্র মঙ্গলের নক্ষত্রে আছে তাই চন্দ্রকে নেওয়া হচ্ছে বৃহস্পতির সিগনিফিকেটরের ভিতরে। ঠিক একইভাবে রাহু বৃহস্পতির নক্ষত্রে থাকায় বৃহস্পতিকেও নেওয়া হচ্ছে। এখন রাহুর নিজস্ব ঘর না থাকায় রাহু মনে করেন বর্তমানে শুক্রের ঘরে বসে আছে, আর সে রবির নক্ষত্রে, তাহলে এখানে শুক্র এবং রবি এদেরকেও কিন্তু নেওয়া হচ্ছে। তাহলে এক বৃহস্পতির সিগনিফিকেটর নির্ণয় করার ক্ষেত্রে বৃহস্পতি কোথায় আছে, সে কার কোন কোন ঘরের অধিপতি সেটা নিতে হচ্ছে। মঙ্গলকে নিচ্ছি, মঙ্গল কোন স্থানে আছে, কোন কোন ঘরের অধিপতি তাকে নিচ্ছি।
চন্দ্র কোথায় আছে, কোন স্থানে আছে, কোন স্থানের অধিপতি, ঠিক রাহু তাকেও নিচ্ছি সে কোন অবস্থানে আছে, এবং এই শুক্র রবিকেও নিচ্ছি যেহেতু রাহু কিন্তু শুক্র রবির রিপ্রেজেন্ট করছে, তাই শুক্র কোথায় আছে, কোন কোন ভাবের অধিপতি, এবং রবি কোথায় আছে, কোন কোন ভাবের অধিপতি। তাহলে এক অন্তর্দশা এক বৃহস্পতিকে নির্ণয় করতে গেলে তখন বৃহস্পতিকে তো নিচ্ছি, মঙ্গলকেও নেওয়া লাগছে, চন্দ্রকে নিচ্ছি, রাহুকে নিচ্ছি, এবং শুক্র রবি এদেরকেও নিচ্ছি। তাহলে এই কয়েকটা গ্রহ মিলেই যদি 2, 7, 11 নির্দেশ না করে তাহলে কিন্তু এই অন্তর্দশায় বিবাহ হবে না। ঠিক এই বৃহস্পতির অন্তর্দশায় বিবাহটা কিন্তু হচ্ছে না। এবার দশার ক্ষেত্রে শুধুমাত্র 7 আসলেই হবে কিংবা 2, 11 আসলেই কিন্তু আমরা এটা একটা আভাস পাচ্ছি, কিন্তু এইখানে বৃহস্পতিকে অবশ্যই 7কে সিগনিফিকেটার হতে হবে। সন্তান নির্ণয়ের ক্ষেত্রে আমরা জানি 2, 5, 11 এটাকে সিগনিফিকেটার হতে হবে। তো 2, 5, 11 যখন সিগনিফিকেটার, বৃহস্পতি যদি 5 এই প্রধান ভাব যদি সিগনিফিকেটার না করে তাহলে 2, 11 নির্দেশ করলেই কিন্তু বৃহস্পতির অন্তর্দশায় সন্তান হবে না। তা ঠিক আছে, এইভাবে আমরা দশা বা অন্তর্দশা বিচার করব। ঠিক একইভাবে বুধকে আমরা দেখব যে 2, 7, 11 মধ্যে 2, 11, 2, 7, 7, 11 এটা নির্দেশ করছে কিনা। ঠিক চন্দ্র এখানে 2, 11, 2, 7, 2, 11 এরকম নির্দেশ করছে কিনা। তাহলে এই দশায় বৃহস্পতির অন্তর্দশায়, বুধের অন্তর্দশায় এবং চন্দ্রের সূক্ষ্ম দশায় কিন্তু বিবাহ হবে। এখন দশা অন্তর্দশা যখন আমরা নির্ণয় করছি, আরেকটা বিষয় দেখেন, দেখা যাচ্ছে লগ্ন এটা, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এখন বৃহস্পতি যদি এইখানে বসে থাকে তাহলে আমরা তার স্বাভাবিকভাবে সনাতন জ্যোতিষে বলি যে এই বৃহস্পতির দশায়, অন্তর্দশায় বৃহস্পতি অষ্টমে বসে আছে, তাহলে না জানি কি ফল একটা খারাপ হবে এবং তার একটা অশুভ ফল, না একটা নাশ তার অবশ্যই হবে এক সাইড দিয়ে, এরকম একটা আমরা কল্পনা করে থাকি যে এটা কিন্তু একটা খারাপ ফল দিতে পারে, যেহেতু অষ্টমে বসে আছে বৃহস্পতি। তুমি সক্ষেত্রে থাক, তারপরেও কোনো না কোনো সমস্যা আছে। ঠিক এই ক্ষেত্রে আমরা জানতেছি কিন্তু সে বৃহস্পতি পঞ্চম ভাবের অধিপতি, অষ্টম ভাবের অধিপতি, সে কার নক্ষত্রে আছে, মনে করেন সে এইখানে 27 নম্বর নক্ষত্রে আছে, অর্থাৎ বুধের নক্ষত্রে আছে। এখন এই বুধ যদি একাদশে বসে থাকে তাহলে কি ফলটা হচ্ছে, এই বুধের এই বৃহস্পতির অন্তর্দশায় কি পাওয়া যাচ্ছে দেখেন। যখন আমরা বৃহস্পতিকে নিচ্ছি তাহলে প্রথমে তার এই নক্ষত্রকে নিতে হচ্ছে, অর্থাৎ বৃহস্পতি কার নক্ষত্র আছে তাকে কিন্তু আগে নিচ্ছি। তাহলে বুধ কোনভাবে বসে আছে, একাদশে, একটা প্লাস চিহ্ন দিলাম যেখানে বসে আছে, এবং বুধ কোন কোন ভাবের অধিপতি, 2, 11, 11 একবার নিচে আর নিলাম না, তাহলে এটা কিন্তু নির্দেশ করছে। এবার পরবর্তীতে বৃহস্পতিকে নিচ্ছি, বৃহস্পতি আছে পঞ্চম ভাবের অধিপতি, অষ্টম ভাবের অধিপতি, এবং সে বসে আছে অষ্টমে। তাহলে 2, 5, 8, 11 এই বৃহস্পতির অন্তর্দশায় স্বাভাবিকভাবে মনে করেন এইটুকু শুধুই কানেকশান আছে। তা 2, 5, 8, 11 এটা আমাদের কি নির্দেশ করে, কেউ যদি শেয়ার ব্যবসা করে তাহলে কিন্তু সে অবশ্যই এই বৃহস্পতির অন্তর্দশায় লাভবান হবে। শুধুমাত্র আমরা বৃহস্পতিকে এখানে অষ্টমে দেখেই হতাশ হলে হবে না বা কোনো সমস্যা মনে করলে হবে না, দেখতে হবে সে কার নক্ষত্রে আছে, সেই নক্ষত্রপতি কোথায় আছে। দেখেন তাহলে এখানে 2, 5, 8, 11 নির্দেশ করছে যে ওই ব্যক্তিটা আকস্মিক অর্থপ্রাপ্তি
কোনো শেয়ার ফাটকা জুয়া এ ধরনের ব্যবসা থেকে হঠাৎ লাভ, এমনকি সন্তানের দ্বারাও কিন্তু লাভবান হতে পারে। আবার দেখা যাচ্ছে কোনো উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তি বা অর্থ লাভ, এটা তার কিন্তু দেবেই দেবে। তাহলে শুধুমাত্র বৃহস্পতিকে অষ্টমে দেখেই সনাতন জ্যোতিষে যেমন এই অষ্টমে আছে খারাপ কোনো কিছু একটা ফল দেবে, কিন্তু তা কিন্তু দিচ্ছে না, কারণ এখানে নক্ষত্রের ফলটাই আগে দেবে। তাহলে 8-11 নির্দেশ করে যত সহজে মানে অল্প পরিশ্রমে হঠাৎ কিন্তু আকস্মিক প্রাপ্তি কিন্তু এই বৃহস্পতির অন্তর্দশা আমি পাচ্ছি। ঠিক একইভাবে আমরা এখানে একটা জিনিস দেখব যে স্বাভাবিকভাবে লগ্ন, এটা বৃহস্পতি বসে আছে এখানে এবং বৃহস্পতি আছে শনির নক্ষত্রে, অর্থাৎ 8 নম্বর নক্ষত্রে সে বসে আছে এইখানে। ঠিক এবার আমার বৃহস্পতির অন্তর্দশা কেমন যাবে সেটা কিন্তু দেখার বিষয়। দেখেন, বৃহস্পতি যখন অন্তর্দশা নির্ণয় করছি তখন বৃহস্পতির সিগনিফিকেটার অবশ্যই নির্ণয় করতে হবে। বৃহস্পতি আছে শনির নক্ষত্রে, তাহলে শনি পঞ্চম এবং ষষ্ঠ, 5, 6, পঞ্চম ষষ্ঠ, সে কোথায় আছে? অষ্টমে বসে আছে। এবার বৃহস্পতিকে নিচ্ছি চতুর্থ এবং সপ্তম পদে, সে বসে আছে একাদশে। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে দেখেন, 5, 8, 11 এটা দিচ্ছে শেয়ার ব্যবসা লাভবান। 5, 8, 11, 4, 7, 11 এটা দিচ্ছে কোনো ঘরোয়া ব্যবসা বা বাড়ির পাশে বা বাড়িতে বসে যে ব্যবসাগুলো করা হয় সেই ব্যবসায় লাভবান। দেখেন 6, 8 এইটা যে নির্দেশ করছে, সে যদি ঋণের ব্যবসা, অর্থাৎ যদি সে কোনো সমিতি বিমা এই ধরনের ব্যবসা করে, সেখান থেকে কিন্তু এই ক্ষুদ্র ঋণের ব্যবসায় সে কিন্তু সফলতা পাবে। তাই দেখেন এইটুকু বিচারে তার কয়টা কি আসে, কতগুলো বিচার করা হচ্ছে। ঠিক একই সময় ওই ব্যক্তিটা যদি সন্তান বিষয়েও কিন্তু, যেহেতু 5, 11 সন্তান, 2, 5, 11 কিন্তু 5, 11 হলেই তো একটা সন্তানের বিষয়, তার সাফল্য লাভ হবে। এখানে 4, 11 তার বাড়ি গাড়ি হতে পারে। এখন একই সংযোগ, একই সিগনিফিকেটার বহু গ্রহ দিয়ে তৈরি হতে পারে। বিষয় হচ্ছে সপ্তমের সাবলট, একজনের সপ্তমের সাবলট বুধ, এই সপ্তমের সাবলট বুধ রাহুর নক্ষত্রে আছে, অর্থাৎ এই বুধ আছে রাহুর নক্ষত্রে এবং শনির ছাবে। এ 2, 7, 11 অর্থাৎ বুধ রাহুর মাধ্যমে, তার নক্ষত্রের মাধ্যমে 2, 7, 11 নির্দেশ করছে। তাহলে এটাতে বিবাহ হচ্ছে। ঠিক একইভাবে আরেকজনের সপ্তম ভাবের সাবলট বুধ বৃহস্পতির নক্ষত্রে চন্দ্রের ছাবে, সে কিন্তু 2, 7, 11 নির্দেশ করছে। তাহলে এটারও বিয়ে হচ্ছে, এটারও বিয়ে হচ্ছে। বিষয়টা হচ্ছে
এইটার ক্ষেত্রে রাহু শনি যুক্ত কানেকশান আছে, এইটার ক্ষেত্রে বৃহস্পতি এবং চন্দ্র। তাহলে বিবাহ হচ্ছে সবাই এটারও আছে এরও আছে, কিন্তু এর সাথে এই বিবাহের যে সিগনিফিকেটটা 2-7-11 নির্দেশ করেছে, এটা কিন্তু রাহু শনির কানেকশানে তৈরি হয়েছে, আর এটা বৃহস্পতি চন্দ্রের কানেকশানে তৈরি হয়েছে। তাহলে এক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে এই বিবাহটা হয়েছে, কিন্তু এরা দাম্পত্য জীবনে খুব একটা সুখী না, কোনো না কোনো সমস্যা কিন্তু হয়েছে, ধর্মান্তরিত হয়েছে কিংবা অসবর্ণে বিবাহ হয়েছে, ঠিক এরকম একটা ঘটনা ঘটেছে এবং তাদের দাম্পত্যে কোনো না কোনো ঝামেলা চলছে। কিন্তু এইটার ক্ষেত্রে কিন্তু সুখী দাম্পত্য জীবন নির্দেশ করছে, কারণ এখানে বৃহস্পতি চন্দ্র কানেকশান আর এদের রাহু শনি, অর্থাৎ গ্রহের কারকতা অনুসারে কিন্তু শুভ অশুভ ফল আমরা পেতে পারি। এক্ষেত্রে রাহু শনি পাপগ্রহ, এই পাপগ্রহর কানেকশানে 2-7-11 তৈরি হয়েছে, আর এখানে 2-7-11 তৈরি হয়েছে স্বাভাবিক শুভ গ্রহর দ্বারা। সেক্ষেত্রে কিন্তু আমরা এটা সবচেয়ে ভালো ফল হতে পারে এবং দাম্পত্য জীবনের সুখী ফলের আশা কিন্তু এইটা থেকে বেশি আশা করতে পারি। ঠিক একইভাবে যদি অষ্টমের সাবলট, যেমন আমি যদি এইখানে বৃহস্পতি যদি অষ্টমের সাবলট হয়, যে অষ্টম ভাবের সাব যদি বৃহস্পতি হয়, এই অষ্টম ভাবের সাব বৃহস্পতি, এই বৃহস্পতি যদি নক্ষত্র মনে করেন শনি, সাবে আছে রাহু, এরা 1, 8, 12, 7 এই কানেকশান দিয়েছে। ঠিক একইভাবে আরেকজনেরও অষ্টম ভাবের সাব আছে বৃহস্পতি, এই বৃহস্পতি বুধ শুক্র সাবলট, বৃহস্পতির নক্ষত্র বুধ সাবলট শুক্র, এদের মাধ্যমেও 1, 8, 12, 7 এই সিগনিফিকেটার দেশে। তাহলে এই সিগনিফিকেটার একজনের দেশে এও দেশে একইভাবে বৃহস্পতি, কিন্তু মনে করেন এই বৃহস্পতির অন্তর্দশা চলছে, তাহলে এই বৃহস্পতির অন্তর্দশায় বৃহস্পতি 1, 8, 12, 7 এগুলো নির্দেশ করছে, আরেকজনের করছে ওই একই বৃহস্পতি 1, 8, 12, কিন্তু এইখানে স্বাভাবিক শুভ গ্রহ আর এইখানে আছে স্বাভাবিক পাপ গ্রহ, পাপ গ্রহটা কানেকশান হয়েছে শনি রাহু। তাহলে এই ব্যক্তিটা যখন দুর্ঘটনায়, এই যে 1, 8, 12, 7 এগুলো হচ্ছে দুর্ঘটনার সিগনিফিকেটার, তাই এর সাথে যদি শনি রাহু কানেকশান হয়, তাহলে যে দুর্ঘটনাটা হয় সেটা মারাত্মক হয়, অর্থাৎ দেখা যায় কাটা সেটা মনে করেন হাড় গোড় ভেঙে একদম খণ্ড খণ্ড হয়ে যেতে পারে এই ব্যক্তিটার। কিন্তু এরও কিন্তু দুর্ঘটনা ঘটছে, কিন্তু এই দুর্ঘটনায় সে ওরকম কাটা সেটা হয়নি, মনে করেন আঘাত পেয়েছে, কোনো প্রকার মারাত্মকভাবে আঘাত পেয়েছে, রক্তক্ষরণ হয়েছে, এরকম কিছু হয়েছে, এও মারা গেছে এও মারা গেছে, কিন্তু এরটা কাটা সেটা হয়ে মরেছে, আর এটা শুধুমাত্র আঘাত লেগেই উনি শেষ, জায়গায় শেষ। আর এর হচ্ছে দেখা যাচ্ছে হাত পা নাই, মাথা মুন্ড নাই, কোনো ছিটকে মিটকে চলে গেছে, আর এও কিন্তু অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, কিন্তু সেটা একটা ধাক্কায়, এক ধাক্কায় শেষ, সেখানে সে স্বাভাবিকভাবে এখানে এক ধাক্কায় মারা গেছে, অন্য কোনো আর সমস্যা তার হয়নি, তার বডিতে অন্য কোনো চিহ্ন পাওয়া যায়নি, কিন্তু এটাতে হয়ে গেছে। তাই দেখা যাচ্ছে শনি রাহু মঙ্গল এইগুলো যখন কানেকশান হয় সেটা কিন্তু মারাত্মক ফল দেয়, খারাপ ফলটাই দেয়, কাটা সেটাটা বেশি দেয়। কিন্তু এইটা যদি হয় তাহলে দেখা যাচ্ছে সেটাও দুর্ঘটনা ওটাও দুর্ঘটনা, কিন্তু এই দুর্ঘটনাটা ওরকম কাটা সেটা হয় না, এক ধাক্কায় একে দিয়ে হয়তো সে মারা গেছে। যাই হোক, যখন আমরা দশা অন্তর্দশা প্রত্যন্তদশা বিচার করব, তখন ওই দশা বা অন্তর্দশা গ্রহটা কি কি নির্দেশ করছে, কোন কোন ভাবগুলো নির্দেশ করছে, কোন কোন সিগনিফিকেটার নির্দেশ করছে, এগুলো আমরা দেখে আমাদের চার্ট তৈরি করতে হবে। তাহলে আমাদের কিন্তু সম্ভব যে কিভাবে আমরা এই বিচারগুলো পাবো বা করব। যেমন 2, 7, 11 এটা হচ্ছে বিবাহ, 2, 7, 11 যদি নির্দেশ করে তাহলে বিবাহ, 2, 5, 11 এটা নির্দেশ করলে সন্তান, 4, 11 এটা ভূমি ক্রয়,
4, 11, 12, অর্থাৎ 4 হচ্ছে ভূসম্পত্তি বাড়ি, 11 হচ্ছে সকল বাসনা পূর্ণ, কামনা বাসনা। আর ব্যয় না করলে কিন্তু আমরা সেই জমিটা কিনতে পারবো না, অর্থাৎ টাকাটা খরচ না করলে কিনতে পারবো না। তাই দ্বাদশ ভাব না আসলে খরচ হবে না, অর্থাৎ 4, 11, 12 ভূমি ক্রয় কিংবা গাড়ি ক্রয়, গাড়ি ক্রয়। 4 দিয়ে স্বাভাবিক পড়ালেখা, মনে করেন যে স্কুল লেভেলের পড়ালেখা, 4, 11 স্বাভাবিক পড়ালেখা সাফল্য। 4, 9, 11 এটা হচ্ছে উচ্চ ডিগ্রি লাভ। এরকম প্রত্যেকটা কিন্তু বিচার বিশ্লেষণ আছে। তাহলে এই সিগনিফিকেটরগুলো যখন আসছে তখন আমি বুঝতেছি এটা 1, 8 আসলে দুর্ঘটনা, 1, 8, 12 আসলে এই দুর্ঘটনায় কিন্তু হাসপাতালে মৃত্যু পর্যন্ত হতে পারে। 1, 8, 12 তাহলে এগুলো কিছু সূত্র, এরকম বহু সূত্র কিন্তু আমাদের কৃষ্ণমূর্তি পদ্ধতিতে আছে, সেগুলো আমরা পরপর যখন বিচার করবো সেগুলো পাবো। দেখেন 2, 6, 10, 11 এটা হচ্ছে চাকরি। তাহলে কোনো যদি 2, 6, 10, 11 সিগনিফিকেটর হয় তাহলে চাকরি সে পাবেই। ঠিক একইভাবে 5, 9, 8, 10, 11 এগুলো যদি নির্দেশ করে তাহলে সে কিন্তু জ্যোতিষী হবে। 5, 8, 9, 10, 11 এগুলো অবশ্যই থাকতে হবে। সেই সাথে গ্রহের কারকতা তো অবশ্যই আছে। এখন দশা বা অন্তর্দশা যখন আমরা নির্ণয় করব, সেই দশা অন্তর্দশায় দেখা যাচ্ছে একজন ব্যক্তির ইন্টারমিডিয়েট পড়া বা ইন্টারমিডিয়েট যে পড়ছে তার একটা পরীক্ষা চলছে। প্রশ্ন আসতে পারে যে আমার এই ছেলেটা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিলে সে কি ভালো রেজাল্ট করবে? দেখা যাচ্ছে বৃহস্পতির অন্তর্দশা চলছে, বৃহস্পতি 4, 11 নির্দেশ করছে, সেই সাথে 9 যদি নির্দেশ করে তাহলে সে রেজাল্ট কিন্তু খুবই ভালো করবে। ঠিক একইভাবে যদি 3, 8, 12 এরকম যদি নির্দেশ করে এই বৃহস্পতি তার নক্ষত্রের এবং সাবলটের মাধ্যমে, তাহলে কিন্তু এখানে ফেল হবে। সেটা এই দশা অন্তর্দশা এবং প্রত্যন্তর্দশায় সেটা কিন্তু নির্দেশ করবে। এবং দেখা যাচ্ছে বৃহস্পতির অন্তর্দশাটা কেমন যাবে সেই সিগনিফিকেটর, টোটাল সিগনিফিকেটরের উপরে কিন্তু আমাদের দেখতে হবে। সেই সাথে ট্রানজিট, তাহলে আমাদের বিচার করতে বলছে পড়ালেখার, যে সে ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবে কেমন হবে। তাহলে লগ্ন যদি এটা হয় তাহলে চতুর্থভাবে দেখা যায় গোচরে যদি রাহু কিংবা শনি এরকম যদি এসে যায়, এবং এখানে অন্তর্দশা বৃহস্পতিও যদি 4, 9, 11 নির্দেশ করে, কিন্তু গোচরে কিন্তু খারাপ ফল থাকায় এখানে যে প্লাস পাওয়ার কথা, সেখানে দেখা যাচ্ছে 4.90, সামান্য কারণে প্লাস হলো না। কিন্তু এখানে যদি বৃহস্পতি এসে যায়, শুক্র এসে যায় গোচরে, তাহলে কিন্তু এটা এই পূর্বটাই 5.20 সে পাবে। অর্থাৎ একই সময় দশা অন্তর্দশা সেই সাথে ট্রানজিটে কোনো শুভ গ্রহ যদি আসে গোচরে, তাহলে অবশ্যই শুভ ফলটা পাবে। এবং যদি পাপ গ্রহ আসে সেই সাথে, মনে করেন যে এখানে অষ্টমে শনি রাহু সে গোচরে এসে গেছে,
এবং একই সময় মঙ্গলের অন্তর্দশা চলছে এবং মঙ্গল 1, 8, 12, 7 এগুলো নির্দেশ করছে। তাহলে অবধারিত একটা মারাত্মক দুর্ঘটনা ঘটবে, কারণ এখানে অষ্টমে এসে গেছে, ঠিক আবার এই সময়টা অন্তর্দশা, মঙ্গলের অন্তর্দশায় তার সিগনিফিকেটর 1, 8, 7, 12 এরকম হয়েছে। সেক্ষেত্রে আমরা এখানে মারাত্মক দুর্ঘটনা করবো এবং এখানে মৃত্যু পর্যন্ত হতে পারে। যাই হোক, সম্পূর্ণ বিচারধারা এক এক ছকে এক এক রকম হয়, সেটা দেখে তারপর বুঝতে হবে যে আমাদের কেমন সিগনিফিকেটর আছে, বর্তমানে গোচর কিভাবে আছে, এটা দেখেই তারপর ফলাদেশ করা উচিত, তাহলে অবশ্যই ফল মিলবে। তো যাই হোক, আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে নমস্কার।